নমস্কার, আমি শুভঙ্কর দত্ত। ওয়েস্টার্ন কান্ট্রিতে শিল্প বিপ্লবের ফলে মালিক বেশি মুনাফা কামানোর জন্য শ্রমিকদের দিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করাতো কম পারিশ্রমিক দিয়ে। শ্রমিক শ্রেণীর মধ্যে অসন্তোষ, মানসিক চাপ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে তাদের দিন যাপন করতে হতো। অন্যদিকে বুর্জোয়া বা মালিক পক্ষ ধনী থেকে আরও ধনী হয়ে ওঠে। ফলে সমাজে এই দুটি ক্লাস অটোমেটিকভাবে তৈরি হয়ে যায়। একটা হলো মালিক পক্ষ বা বুর্জোয়া শ্রেণী এবং অন্যটি হলো শ্রমিক পক্ষ। কার্ল মার্কস ছিলেন একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানী। তিনি পুঁজিবাদী অর্থনীতির গভীরভাবে বিশ্লেষণ করেন। কীভাবে পুঁজি বৃদ্ধি পায় শ্রমিকদের শোষণ করে, তার দাস ক্যাপিটাল গ্রন্থে তিনি বর্ণনা করেন। বছরটা ছিল 1945 সাল, ফেব্রুয়ারি মাস। রাশিয়ার এক শহর ওয়াল্টা। সোভিয়েত ডিক্টেটর স্ট্যালিন, ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট এই তিনজন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি, কিন্তু জার্মানির হার প্রায় নিশ্চিত ছিল। এমত অবস্থায় এই মিটিংয়ের এজেন্ডা ছিল এই যুদ্ধের পর জার্মানির কী হবে সেটা ডিসাইড করা। চার্চিল এবং রুজভেল্ট ওয়েস্টার্ন ডেমোক্রেসিকে বিশ্বাস করতেন। অন্যদিকে সোভিয়েত রাশিয়া কমিউনিজমের ঝান্ডার পক্ষে ছিল। ঠিক সেই মতো স্ট্যালিন কমিউনিজমের ঝান্ডা খুলে রুজভেল্ট এবং চার্চিলকে দেখাতে থাকে। তিনি জার্মানিতে এই ঝান্ডার ওড়ানোর পক্ষে ছিলেন। স্ট্যালিন ঝান্ডাটা উড়িয়ে বলল, দেখো এই ঝান্ডাটা কাস্তে, এটা কৃষকের প্রতীক, এবং হাতুড়ি, এটা শ্রমিকের প্রতীক। চার্চিল উঠে দাঁড়িয়ে বলল, তুমি একদম ঠিক বলেছ, এটা তোমার দেশের জন্য সঠিক প্রতীক, যাতে লোক কাজ করতে থাকবে আর কেউ কিছু বলে হাতুড়ি মেরে সোজা করে দেবে, যাতে কেউ বলার কোনো ক্ষমতা না থাকে। এই কথাগুলো কোনো ঐতিহাসিক ঘটনার প্রমাণ পাওয়া যায় না, কিন্তু সোভিয়েত রাশিয়ায় এই ধরনের কাহিনী শোনা যেত। এখন আলোচনা করা যাক কাস্তে এবং হাতুড়ি কীভাবে এলো কমিউনিজমের প্রতীক হিসেবে। ফেব্রুয়ারি 1970, দ্বিতীয় মাস। এটা বছরের শুরু। জার সাম্রাজ্যের দীর্ঘ শাসনের ফলে তাদের পাপের ঘোড়া পূর্ণ হতে চলেছে। সাধারণ মানুষ বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে উঠেছিল জার সাম্রাজ্যের প্রতি। শুধুমাত্র দরকার ছিল একটু আগুনের ফুলকি। এখন যে কোনো সময় জার নিকোলাস দ্বিতীয় পতন হতে পারে। এই আগুনের ফুলকি হয় প্রথম বিশ্বযুদ্ধে রুশের হার। কৃষক ও মজদুর এবং সৈনিকরা বিদ্রোহ করে এবং এই বিদ্রোহের নেতৃত্ব করেন বলশেভিকরা। বলশেভিক হচ্ছে রাশিয়ার পার্টি, যার নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির লেনিন। বিদ্রোহের আগুন জার নিকোলাস দ্বিতীয় পর্যন্ত পৌঁছে যায় এবং জার নিকোলাস দ্বিতীয় পতন হয়। অন্তর্বর্তী সরকার হয়, যার মেয়াদ হওয়ার কথা ছিল ভোট পর্যন্ত, কিন্তু ভোট দেরি হতে থাকে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার নিজের মন মর্জির মতন কাজ চলতে থাকে এবং তার কতগুলি ভুল ডিসিশনের জন্য প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেওয়ারই কথা ছিল। অন্যদিকে যে ল্যান্ড রিফর্ম এর কথা বলে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছিল, সেটাও হলো না। ফলে কৃষক এবং সৈনিকদের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে এবং অক্টোবর আস্তে আস্তে আরেকটা বিপ্লবের সম্মুখীন হয়। এটাকে অক্টোবর বিপ্লব বলা। অক্টোবর বিপ্লবের ফলে বলশেভিকরা ক্ষমতায় ছিনিয়ে নেয়। এখান থেকে কমিউনিস্টরা ক্ষমতায় আসে। তারা পরিবর্তন চেয়েছিল এবং এই পরিবর্তনের শুরু হিসেবে চিহ্নকে বেছে নেয়। ফলে চিহ্নকে খোঁজার জন্য সন্ধান চলছিল। এখন কেমন হবে কমিউনিস্টদের প্রতীক? তারা এমন চিহ্ন চাইছিল যেটা সারা পৃথিবীকে বোঝানোর জন্য যথেষ্ট যে এই প্রথম ইতিহাসে শ্রমিকরা নিজেদের রাজ্য স্থাপন করলো এবং এটা পৃথিবীতে যে সমস্ত দেশ আছে তাদের ক্ষেত্রে যেন দৃষ্টান্ত স্থাপন করে। ঠিক এমনই ঘটনা ঘটেছিল ফ্রান্সের বিপ্লবের ফলে। তিরঙ্গা ঝান্ডায় লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি এই মানদণ্ড স্থাপন করতে পেরেছিল তারা। অনুসন্ধান চলছিল চিহ্নের, কিন্তু কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি। এই সমস্যা দূর করার জন্য ভ্লাদিমির লেনিন এবং ওই সময় শিক্ষা আয়োগ অ্যানাটোলি লুনাচাস্কিনে একটা ডিজাইন কম্পিটিশন আয়োজন করেন। বিভিন্ন গণরাজ্য থেকে হাজারো এন্ট্রি এসেছিল। কিছু এন্ট্রি পৌরাণিক মান্যতা, যেমন 2 মাথা এবং বিনা পাখাযুক্ত ঈগলের চিহ্ন, আবার কর্ন টপির চিহ্ন
কর্ন টপি হচ্ছে একটা কন্টেনার যার মধ্যে সবজি থাকে এবং যার উপরের ভাগটা শিঙের মতো ইত্যাদি। এবং একটা এন্ট্রি এমনও ছিল কাস্তে হাতুড়ি এবং ধানের শীষ, তার সাথে উদীয়মান সূর্য ও খাড়া তলোয়ার। লেলির ওই মুহূর্তে তলোয়ারটি হাঁটিয়ে দিলেন। তিনি কখনো চাননি তলোয়ার যা যুদ্ধের প্রতীক সেটা তার সিম্বলের মধ্যে থাকুক। নতুন রাজ্যের জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা চলছিল। ঠিক তখন 1 মে মজদুর দিবসের দিন একজন শিল্পকার কার্ল জোগলিন একটি টেমপ্লেট বানান যেখানে কাস্তে হাতুড়ি দেখানো হয়েছে, যেটি ওই এন্ট্রি দ্বারাই প্রভাবিত হয়েছিল। এই টেমপ্লেটটি সারা বিশ্বে তোলপাড় করে দিয়েছিল। মজার ব্যাপার হলো কার্ল জোগলিন নিজে কখনোই কমিউনিস্ট ছিলেন না। তিনি ছিলেন একজন ধার্মিক মানুষ। 10 বছর পর্যন্ত তিনি লিওনার্দো দা ভিঞ্চির ক্রিয়েটিভ সোসাইটির সদস্য ছিলেন এবং তিনি চিহ্নের অর্থ এবং গুরুত্ব ভালোভাবেই জানতেন। সুতরাং কার্ল জোগলিন হলেন সেই মানুষ যিনি সারা পৃথিবীকে কমিউনিজমের সিম্বলকে চিনিয়েছিলেন। 10ই জুলাই 1918 সাল সোভিয়েত গণরাজ্য কমিউনিজমের আইডিওলজিকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। চিহ্ন হিসেবে ব্যাকগ্রাউন্ডে লাল রং থাকবে, যার উপর ক্রস করে থাকবে কাস্তে এবং হাতুড়ি, তার সাথে উদীয়মান সূর্য এবং সেই সূর্যের আলোয় কাস্তে এবং হাতুড়ি যেন স্বর্ণাভ দেখতে লাগে। তার পাশে থাকবে ধানের শীষ এবং এই সিম্বলের ঠিক নিচে থাকবে সংক্ষিপ্ত সার, পৃথিবীর সমস্ত মজদুর এক হও। অক্টোবর বিপ্লবের ঠিক 1 বছর পর বলশেভিক পার্টি কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠন করেছিল, যাকে কমিন্টার নামেও জানা যায়। এই সংগঠনের উদ্দেশ্য শুধুমাত্র একটাই ছিল, সারা পৃথিবীতে কমিউনিজমের গুরুত্ব বাড়ে। এর মাধ্যমে সর্বহারা মানুষদের সামাজিক এবং অর্থনৈতিক ভিত্তি মজবুত হয়। এখানে সর্বহারা বলতে কৃষক এবং মজদুরকে বোঝানো হয়েছে। 1951 সাল যতক্ষণ না পর্যন্ত সোভিয়েত রাশিয়ার বিভাজন হয় ততদিন পর্যন্ত এই চিহ্ন সোভিয়েত রাশিয়া সমাবর্তন করে এসেছিল। তাছাড়া কমিউনিজমের সিম্বলে কাস্তে হাতুড়ি হওয়ার আরেকটা কারণ হচ্ছে 20 শতাব্দীর শুরুতে সোভিয়েত রাশিয়ার 3/4 মানুষ কৃষক ও মজদুর ছিল। কমিউনিস্ট শাসনকালে কাজকে খুব গুরুত্ব দেওয়া হতো। এই কারণে যখন সিম্বল সিলেকশনের সময় এসেছিল তখন কৃষক এবং মজদুরের হাতিয়ারকে কমিউনিজমের সিম্বল হিসেবে বিবেচনা করা হয়। একসময় পৃথিবীতে বসবাসের যোগ্য 20% জমিতে কমিউনিজমের এই সিম্বল দেখা যেত। এই ভিডিওটি আমার এখানেই শেষ হলো। যদি আমার এই ভিডিওটি কারো ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।